আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন। আমাদের আজ গল্প করার আসরে আহ, এটা আরেকটা এপিসোড। এই এপিসোডে আমরা একই গল্প করব গত এপিসোডের মতো। গতবার আমরা কথা বলেছিলাম কোডাক এবং ইয়াহু নিয়ে। আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। যাই হোক, সে দুটো কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আজ আমরা কথা বলবো ব্ল্যাকবেরি এবং ব্লকবাস্টার নিয়ে। আপনারা তো অনেকেই জানেন, ইনফ্যাক্ট ইউজও করেছেন। 2000 থেকে 2007 সাল পর্যন্ত বিজনেস ওয়ার্ল্ডে আইফোন ছিল ব্ল্যাকবেরি। তো তখন ব্ল্যাকবেরির যে বিষয়টা ছিল, তখন মানে কিবোর্ড ফোন ছিল, সিকিউর ইমেইল ছিল, এবং এইগুলো দেখে কিন্তু ব্ল্যাকবেরি প্রেমে সবাই মোটামুটি ব্ল্যাকবেরি প্রেমে পড়ে গিয়েছিল। এবং যারা বড় বড় বিজনেসম্যান, যাদের সিকিউরিটি দরকার ছিল, যাদের মানে ভিআইপি পার্সন, কিন্তু ব্ল্যাকবেরি ফোনগুলো মানে ব্ল্যাকবেরি মানে সিকিউর, এই জিনিসগুলো তারা চিন্তা করতো। ইভেন বারাক ওবামাও প্রেসিডেন্ট হওয়ার পরে ব্ল্যাকবেরি ছাড়া থাকতে পারতেন না। সো বুঝতে পারছেন ব্ল্যাকবেরির রেপুটেশনটা কত বড় লেভেল পর্যন্ত চলে গেছিলো। কিন্তু ঘটনা ঘটলো কখন? আইফোন আর অ্যান্ড্রয়েড যখন অ্যাপ বেসড ইকোসিস্টেম বানাচ্ছিল, ব্ল্যাকবেরি কিন্তু তখন স্টাক হয়েছিল। তখন কিবোর্ড এবং ক্লোজড সিস্টেম নিয়েই কিন্তু ব্ল্যাকবেরি তখনও পর্যন্ত ছিল। তো আইফোন নিজেদেরকে কিন্তু ইভলভ শুরু করেছে। তারা দর্শক ইউজারদের মেন্টালিটি বুঝে, সাইকোলজি বুঝে, তারা যা চায় সেইটা অনুযায়ী কিন্তু আগাচ্ছে। কিন্তু ওই যে ব্ল্যাকবেরি, সেটাই ওদের একটা প্রাইড ছিল কি, যে এটা খুবই সিকিউর, রেপুটেশন লিমিটলেস, অনেক বড় জায়গায় চলে গেছে। তারা ওখানে কিন্তু আটকে ছিল, ওই স্টাক হয়ে আছে ওখান থেকে, কোনোভাবে চেঞ্জ করতে পারছে না তাদের নিজেদের, বা কোনোভাবে ইনোভেটিভ ওয়ের দিকে তারা আগাচ্ছে না, যেখানে আইফোন কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। 2009 সালে স্মার্টফোন মার্কেটে ব্ল্যাকবেরির শেয়ার ছিল 20% প্লাস। কত সালে? 2009 সালে। আচ্ছা, অর্থাৎ 20% প্লাস ছিল ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার ফোনের জগতে। আর 2016 সালে কি হয়ে গেল? সেটা নেমে আসে কত পার্সেন্ট? অনুমান করুন তো। 20% থেকে 15, 10, 5, 3, না 0%-এ নেমে আসে। 2016 সালে ব্ল্যাকবেরির তাদের যেটা নেমে আসে মার্কেট শেয়ারটা, সেটা হলো 0%-এ নেমে আসে। কারণটা কি? ওই যে স্টাক হয়েছিল, কোনোভাবে তারা বেরিয়ে আসতে পারেনি, সেটার কারণে। তো মেইন কথা হচ্ছে 2009 সালে মার্কেট ভ্যালু যেখানে, বা তাদের স্মার্টফোন ব্ল্যাকবেরি শেয়ার ছিল যেখানে 20% প্লাস, সেখানে 2016 সালে তাদের শেয়ার নেমে আসে 0%-এ। ওকে, নেক্সট আমরা কোনটা নিয়ে কথা বলবো? ব্লকবাস্টার নিয়ে আমরা কথা বলবো। এর জন্য এটাও কিন্তু নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি আধুনিক দুনিয়ায়, আধুনিক সময়ের সাথে। তারা ইউজারদের ইন্টেন্ট বুঝতে পারেনি, সুতরাং তাদেরও কপালে দুর্দশা নেমে এসেছিল। কীভাবে? দেখুন, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। একসময় আমেরিকায় মুভি রেন্টাল মানে কিন্তু ব্লকবাস্টার, অর্থাৎ হলিউড তো অনেক বড় একটা সেক্টর, এটা আপনারা জানেন। সেখানে মুভি, এবং আমেরিকানরা কিন্তু মুভি অনেক ভালো পছন্দ করে। তো তখন ওই সময় রেন্টে দেওয়া হতো। বাংলাদেশেও কিন্তু একটা পর্যায়ে 9, 10, 7, 8 এই সময় কিন্তু আমরা রেন্টে ডিভিডি বা সিডি কিনে নিয়ে আসতাম, অথবা অনেক সময় ক্যাসেটও থাকতো, তাই না? তো ওই সময় রেন্টালে দেওয়া হতো। নেটফ্লিক্স যখন শুরু হলো 97-এ, অর্থাৎ 1997-এ, ওরা তখন অনলাইনে ডিভিডি রেন্টাল নিয়ে কাজ করছিল। কারা? ব্লকবাস্টার। নেটফ্লিক্স যখন শুরু করলো 2000 সালে, নেটফ্লিক্স ব্লকবাস্টারকে $50 মিলিয়ন দিয়ে কিনতে প্রস্তাব দেয়। ইয়েস, $50 মিলিয়ন। ওই সময় ব্লকবাস্টার অত্যন্ত অট্টহাসি দিয়ে তাদেরকে ফিরিয়ে দেয়, খুব হাসাহাসি করতে লাগলো। এখন ফলশ্রুতিতে, দ্যাট মিনস কনসিকুয়েন্সটা কী হলো? 2010 সালের মধ্যে নেটফ্লিক্স অনলাইন স্ট্রিমিংয়ের কাজ শুরু করে তারা রাজা হয়ে যায়। হ্যাঁ, 2010 সালে তারা নেটফ্লিক্স অনলাইন স্ট্রিমিংয়ে কাজ শুরু করে, এবং তারা রাতারাতি রাজা হয়ে যায়। এবং ব্লকবাস্টার 2010 সালে দেউলিয়া ঘোষিত হয়। 2010 সালে ব্লকবাস্টার দেউলিয়া ঘোষণা করে। এদেরকে সবাই গল্পে একটা কমন লাইন আছে, যে গল্পটা কি বলেন তো? সময়কে যারা চিনতে পারে না তারা ইতিহাস হয়ে যায়।
হ্যাঁ, ব্লকবাস্টার যখন হাসাহাসি করছিল নেটফ্লিক্সের অফারে $50 মিলিয়ন কিনে নেওয়ার অফারকে নিয়ে যখন হাসাহাসি করছিল এবং নিজেদেরকে চেঞ্জ করতে পারলো না, নতুন নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া জেনারেট করতে পারলো না, ইউজার ইন্টেন্ট বুঝতে পারলো না, তখন কিন্তু 2010 সালে নেটফ্লিক্স যখন অনলাইন স্ট্রিমিং শুরু করে, তখন 10 সালেই কিন্তু ব্লকবাস্টার দেউলিয়া ঘোষণা করে, দেউলিয়া হয়ে যায়। কারণ তখন আর কেউ সিডি ডিভিডি এগুলো কেউ আসে না, দেখে না। এখন আপনি যদি কোথাও খুঁজে দেখেন তাহলে সিডি বা ডিভিডি এটা আছে, কিছুদিন পর হয়তো জাদুঘরে চলে যাবে, সেই দুনিয়া এখন আর নাই। কত হাজার হাজার আমাদের সিনেমা ঘর ছিল, তো সেগুলো এখন কোথায়? এখন সব মোবাইলে চলে আসছে, এখন সব কম্পিউটারে দেখে, এখন বিভিন্ন বড় বড় ভালো সিনেমা ঘরে দেখে। তো দেখুন, আধুনিক সময়ের সাথে যারা নিজেকে চেঞ্জ করতে পারবে না তারা কিন্তু আস্তে আস্তে ইতিহাস হয়ে যাবে। তো আমাদের চেঞ্জ করতে হবে, অথবা আমাদের ওই রকম আস্থা করে পড়ে থাকতে হবে। যারা $50 মিলিয়ন নিজেদেরকে $50 মিলিয়ন যারা কেনার সময় হাসাহাসি করে, মানে অফার পেয়ে, তারা পরবর্তীতে দেউলিয়া ঘোষিত হয়। ইয়াহু যেমনটা করেছিল যে $125 বিলিয়ন যখন কিনতে চেয়েছিল সেটা কেনা হয়নি, পরবর্তীতে তাদেরকে কিন্তু $5 বিলিয়ন বিক্রি হতে হয়। তো ভেরিজন তাদেরকে $5 বিলিয়ন কিনে নেয়। তো জিনিসটা এমনই, সময় খুবই নিষ্ঠুর। আসলে সময় নিষ্ঠুর না, আমরা নিজেরাই নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারি না। যেটা বলছিলাম এসইও, হ্যাঁ আমরা এসইও করে আসছি, এসইওর জিনিসটাও কিন্তু একই। আমরা যদি ওই একই জায়গায় স্টাক হয়ে থাকি যে আমরা এসইও করছি, আমি এসইও এক্সপার্ট, ইটস নট গোনা ওয়ার্ক। ইউ হ্যাভ টু চেঞ্জ ইট, ইউ হ্যাভ টু এমব্রেস ইট, অ্যাডাপ্ট ইট। যদি আমরা এসইওর সঙ্গে LLM, AIO, GEO এইগুলোকে অ্যাডাপ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমরা এখন যেমন গুগলে ফার্স্ট পেজে আসলে 10 ব্লু লিঙ্ক দেখাতো, এখন কিন্তু AI ওভারভিউ নিচে তারপরে 10 ব্লু লিঙ্ক দেখায়। অর্গানিক রেজাল্টগুলো একটা স্ট্রেট লাইনের পরে দেখায়। সো আমাদের যখন ওয়েবসাইটগুলো AIOকে দেখাতে চাইবো, তখন তো আমাদের ওই রকম করতেই হবে। আমাদের AI মডেলগুলো অনুযায়ী তারা যেগুলো চায় সেভাবে স্ট্রাকচার্ড ওয়েতে ডেটা তৈরি করে আমাদের লিখতে হবে, কন্টেন্টগুলো অপটিমাইজ করতে হবে। তো এটাই আমরা অবশ্যই চেষ্টা করব এসইওর সঙ্গে অন্যান্য যে AEO, GEO বা LLM-এর ভাষা বা তাদের যে স্ট্রাকচার বা তাদের যেগুলো চায় সেগুলো মেনটেন করে আমাদের কন্টেন্টগুলো অপটিমাইজ করব। ইনশাল্লাহ ভালো হবে। তাহলে আমাদেরকে নিজেদেরকেও চেঞ্জ করতে হবে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তা না হলে আমরাও ইতিহাস হয়ে যাব। ওকে, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।